আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। তো অবশেষে সেই সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের। দুবাইয়ের ভিতর থেকে দুবাই ট্যাক্সিতে ঢোকার যেই রাস্তা সেটা খুলে গেছে ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারা এই দুবাইয়ের থেকে দুবাই ট্যাক্সিতে বা দুবাই ট্যাক্সির ফুড ডেলিভারি রাইডার জবে অংশগ্রহণ করতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ বলবো যাতে আপনারা পুরোটা বুঝতে পারেন। এই ভিডিও দেখার পরে যেন আর কারো কোনো সন্দেহ না থাকে এবং কারো কোনো কিছু বোঝা বাকি না থাকে, কারো যেন আমাকে প্রশ্ন করতে না হয়। কারণ আসলে আমি অনেক ব্যস্ত থাকি, আপনারা জানেন, ডিউটি প্লাস আরও অনেক কাজ থাকে। নিজের রান্নাবান্না, খাওয়া দাওয়া, এগুলোও অনেক কিছু করতে হয়। তো ওইভাবে সময় দিতে পারি না, আপনাদের শত শত মেসেজ জমে থাকে, যার কারণে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি না। এই জন্য আপনারা অনেকেই মনে কষ্ট পান, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাই চেষ্টা করতেছি এই ভিডিওতে সম্পূর্ণ ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা, যারা দুবাই বা ইউএইর ভিতরে আছেন, যে কোনো প্রদেশ, শারজা, আজমান, আবুধাবি, আলাইন, ফুজিরা, যেখানে আছেন না কেন, যে কেউ এখন দুবাই ট্যাক্সিতে ঢুকতে পারবেন। গত বছরের আগস্ট মাসে বন্ধ করা হয়েছিল, 1 বছর পরে এটা আবার খোলা হইল। এখন যেটা প্রথম আপনাদেরকে জানতে হবে যে আপনার কাছে লাইসেন্স থাকলেও আপনি জয়েন করতে পারবেন, লাইসেন্স না থাকলেও জয়েন করতে পারবেন। লাইসেন্স যদি থেকে থাকে, ইউএর ড্রাইভিং লাইসেন্স যদি থেকে থাকে, 3 নাম্বার লাইসেন্স, যেটা অটো হোক অথবা ম্যানুয়াল হোক, এই দুটা চলবে আর কি। তো লাইসেন্স যদি থেকে থাকে তাহলে আপনার রাস্তাটা একটু সহজ, খরচটা কম। আর যদি আপনার কাছে লাইসেন্স না থেকে থাকে তবুও আপনি ঢুকতে পারবেন, সেক্ষেত্রে খরচটা বেড়ে যাবে। ওকে, তবে সবার আগে আপনাকে যেটা বুঝতে হবে বা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট অনুযায়ী বয়স 23-এর উপরে হইতে হবে। প্রথম কথা, পাসপোর্ট অনুযায়ী বয়স 23-এর উপরে হইতে হবে এবং আপনার পড়াশোনা কমপক্ষে এসএসসির উপরে হইতে হবে। আমাকে অনেকেই মেসেজ দিচ্ছেন, অনেকেই কল দিচ্ছেন, যাদের কাছে লাইসেন্স আছে কিন্তু তারা পড়াশোনা খুব একটা ভালো না, পড়াশোনা কম করেছেন বা করেন নাই। ভাই, আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে দুবাই ট্যাক্সিতে পড়াশোনা ছাড়া জয়েন করা বা এখানে সার্ভাইভ করা বা এখানে কিছু করা সম্ভব না। এখানে আপনি ভিসা পেতে পারেন, ভিসা আপনাকে দিয়ে দেওয়া যাবে, কিন্তু আপনি যে পরীক্ষাগুলো লাগে সেই পরীক্ষাগুলো পাশ করতে পারবেন না। এই পরীক্ষাগুলো ম্যাট্রিক ইন্টারের নিচের যারা আছে, যারা 6, 7, 8 এই পর্যন্ত পড়াশোনা করছে, তারা এই পরীক্ষাগুলো পাশ করতে পারে না। সত্যি কথা বলতে, যারা ম্যাট্রিক ইন্টার পাশ করছে তারাও আসলে হিমশিম খেয়ে যায়। ওকে, তাই আমি তাদেরকে, যাদের কাছে লাইসেন্স থাকার পরেও আমি দুবাই ট্যাক্সিতে নিতে পারছি না, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং বলতেছে যে ভাইয়া, নিজেকে ছোট মনে করবেন না। আপনারা নিশ্চয়ই অন্য কোনো কাজে এক্সপার্ট, আপনারা একটা হাউস ড্রাইভিং নেন অথবা আপনারা একটা কোম্পানি ড্রাইভিং নেন, যে কোনো একটা অন্য একটা জবে চাকরি করেন। ট্যাক্সিটা আপনাদের জন্য না ভাই, ঠিক আছে? ট্যাক্সিতে ইংলিশ লাগে, 3-4টা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো পাশ করতে পারবেন না। ওকে, তারপরও কিছু মানুষ আছে যারা বলে যে ভাই, আমার পড়াশোনা কম হইলেও আমি ইংলিশ পারি। যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি আত্মবিশ্বাসী, আপনি চেষ্টা করতে চান, তাহলে আপনার জন্য একটা সাজেশন হচ্ছে যে আপনি যে ইংলিশ টেস্টটা প্রথমে দেওয়া লাগে দুবাই ট্যাক্সির জন্য, সেই টেস্টটাতে অংশগ্রহণ করবেন। যদি আপনি পাশ করে আসতে পারেন তাহলে আমি বলবো যে আপনি বাকিগুলো পাশ করতে পারবেন। আর যদি না পাশ করতে পারেন তাহলে এটা প্রমাণ হইল যে আপনি আসলে আর কোনো পরীক্ষাগুলোই পারবেন না। আপনি আপনার পথটাও এখানেই বা আপনি আপনার চেষ্টাটাও এখানেই থামাই দেবেন। ওকে, তো প্রথমে শুরু করতেছি ট্যাক্সি ড্রাইভিংয়ের জন্য। ট্যাক্সির জন্য যারা আবেদন করবেন তারা এখন মনোযোগ দিয়ে শুনেন আপনাদের করণীয়গুলো কী কী। ফার্স্ট স্টেপ, একদম প্রথম স্টেপ হচ্ছে, আপনারা দুবাইতে আছেন, শারজায় আছেন, আলাইনে আছেন, আজমানে আছেন, যেখানে আছেন না কেন, আপনারা একদিন সময় করে, শনি আর রবিবার বাদে সপ্তাহে সব দিন টয়েক টেস্টের সেন্টারটা খোলা থাকে। টয়েক টেস্টের সেন্টারটা হচ্ছে আলকুজে, অন পেসিভ মেট্রো স্টেশন বর্তমান নাম, আগে ছিল আল সাফা মেট্রো স্টেশন, এটা হয়তো আপনারা চেনেন। এখন অন পেসিভ মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নাইমা হাতের বাঁ দিকে হাইটা গেলে 2 থেকে 3 মিনিটের মধ্যে এই টয়েক টেস্ট সেন্টারটা আছে। তো আপনারা যেখানে আছেন না কেন, দুবাইতে হোক, দুবার বাইরে হোক, আর যেখানে হোক না কেন, আপনারা কী করবেন, সকাল 8টার মধ্যে বা 9টা 10টার মধ্যে আসলেও চলবে, এটা আহামরি কিছু না, বিকাল পর্যন্ত চলে। সকাল আসলে ভালো ফাঁকা থাকে। তো আপনারা 210 টাকা লাগে, 10 টাকা নিয়ে আপনারা এই পরীক্ষা দিতে আসবেন। যেদিন আসবেন তার আগের রাতে আমাকে নক দিবেন, আমাকে মেসেজ দেবেন, ফোন দিবেন। আমি যদি না ধরি আবার দিবেন, আবার না ধরলে আবার দিবেন। ওকে, আমি আসলে ডিউটিতে থাকি, তো কাস্টমার রানিং থাকা অবস্থায় আমি ফোন ধরতে পারি না।
কিন্তু আমি বিকেলে 4টা থেকে শুরু করে রাত্রে 11টা 12টা পর্যন্ত ফ্রি থাকি, মানে ডিউটিতেই থাকি। আমার মোবাইলটা খোলাই থাকে, হয়তো সাইলেন্ট করা থাকে, আমি ফোনটা ধরি না। যদি আমি ফ্রি থাকি, কাস্টমার না থাকে, তাহলে আমি অবশ্যই ফোন ধরবো। ওকে, আপনারা যেদিনই আসবেন, কালকে সকালে আসতেছেন, আগের রাত্রে আমাকে কনফার্ম করবেন যে সোহাগ ভাই আমি কালকে সকালে আসতেছি, আমি টয়েক টেস্টটা দেওয়ার পরে আপনার সাথে দেখা করে আপনাকে ফাইলটা জমা দেবো। আপনারা টয়েক টেস্ট দেওয়ার সাথে সাথে আপনারা একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেই সার্টিফিকেটটা জমা দেওয়া লাগে। সেই সার্টিফিকেটটা সহ আপনারা আনবেন হচ্ছে এক পাতার একটা ইংলিশের সিবি আনবেন, আপনার পড়াশোনার সার্টিফিকেটের কপি আনবেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি আনবেন, থাকলে আনবেন, না থাকলে আনার দরকার নাই। ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো নাই। ড্রাইভিং লাইসেন্স না থাকলে অবশ্যই হোম কান্ট্রি লাইসেন্স লাগবে। ঠিক আছে, আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের একটা কপি লাগবে। ওকে, সেটা না থাকলে সেটা কীভাবে কী করা যায় আমি বলে দেবনি। হ্যাঁ, বাট একটা লাইসেন্সের কপি লাগবে। তাহলে কী বললাম, টয়েক টেস্ট সার্টিফিকেট যেটা ওই দিনই পাবেন পরীক্ষা দিয়ে, তারপর এক পাতার একটা সিভি, আপনার পড়াশোনার সার্টিফিকেটের কপি, তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের কপি, আর হচ্ছে যে আপনার ভিসা কপি, বর্তমানে আপনি যে ভিসায় আছেন এমিরেটস আইডি কার্ড কপি, এই যত ডকুমেন্টসগুলো আছে আপনার কাছে, লিগাল ডকুমেন্টস দুবাইয়ের, এই সব কিছু আপনি নিয়ে আসবেন একটা ফাইল করে, সব কালার কপি, সাথে কমপক্ষে 4 কপি, উপরে 8-10 কপি, ওকে 6 কপি আনবেন। 6 কপি হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের ভালো মানের স্টুডিও থেকে তোলা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি। ওকে, পাসপোর্ট সাইজ ছবি। তো এই 5-6টা ডকুমেন্ট আপনারা সাথে করে নিয়ে আসবেন। পরীক্ষাটা দিয়ে আমি যদি রোডে থাকি, ডিউটিতে থাকি, তাহলে আমি নিজে আসবো আপনাদের সাথে দেখা করতে, নিজে এসে আপনাদের কাছে দেখা করে ফাইলটা আমি নিয়ে নেব। আর যদি না থাকি, তাহলে আপনারা পরীক্ষার হল থেকে বের হয়ে সেই সেম অনপিসি মেট্রো স্টেশনে মেট্রো ধরে সোজা ইতিসালাত মেট্রো স্টেশনে চলে আসবেন। ইতিসালাত মেট্রো স্টেশন থেকে F02 গাড়ি আছে, যেটা আপনার সরাসরি দুবাই ট্যাক্সির সামনে নিয়ে আসে। ওকে, যেহেতু আপনাদেরকে কিছুদিন পরেই, মানে ফাইল জমা দেওয়ার বা ইংলিশ পরীক্ষাটা দেওয়ার কিছুদিন পরেই আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং এখানে আসতে হবে, সেহেতু একই সাথে এখানে আসলেন এবং চিনে গেলেন। তো আমার যদি ডিউটি থাকে, আমি নিজে বললাম আমার যদি ডিউটি থাকে তাহলে আমি আপনাদের সাথে এসে দেখা করবো। আর যদি আমি ডিউটিতে না থাকি, তাহলে আপনারা একটু কষ্ট করে ডিটিসি পর্যন্ত, দুবাই ট্যাক্সির অফিস পর্যন্ত আসবেন, কারণ আমি দুবাই ট্যাক্সির ভিতরে থাকি। আমার দুবাই ট্যাক্সির এখানে আইসা আমাকে কল দিলে আমি গেট থেকে আইসা আপনার কাছ থেকে ফাইলটা নিয়ে নিব। ওকে, এই ছিল আপনার প্রথম কাজ। এটা ট্যাক্সি ড্রাইভারদের জন্য বলছি। বাইক রাইডারদের জন্য এবার বলছি, বাইক রাইডারদের এই টয়েক টেস্ট দেওয়া লাগে না। ওকে, বাইক রাইডারদের এই টয়েক টেস্টের জন্য আসতে হবে না। ওকে, এটা শুধুমাত্র ট্যাক্সি ড্রাইভারদের জন্য। এবার হচ্ছে যে আপনি আমার কাছে ফাইলটা জমা দিয়ে গেলেন, আশা করি 15 থেকে 20 তারিখের মধ্যে ইন্টারভিউ ডেট পড়ে যাবে। যেদিন ইন্টারভিউ ডেট পড়বে সেদিন আমি জানাই দেবো আপনাকে হোয়াটসঅ্যাপে, যেহেতু আপনার ডকুমেন্টস আমার কাছে থাকবে, নাম্বার থাকবে, আমি আপনাকে জানাই দেবো। ইন্টারভিউর দিন সকাল 7টার মধ্যে এই যেখানে আপনি এসে আমাকে ফাইলটা জমা দিলেন, ডিটিসির হেড অফিস, এখানে আইসা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে। ইন্টারভিউ খুব কঠিন কিছু না। ইন্টারভিউতে কি হয় এখন প্রশ্ন করতে পারেন, সবাই ইন্টারভিউতে কি নেবে, ইন্টারভিউতে কি নেয় সেটার জন্য আমার একটা আলাদা ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। সুন্দর করে এখানে বুঝাই দিছি, ওইটা একবার দেখলে ইন্টারভিউটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, ইন্টারভিউ খুব কঠিন কিছু না। তো যাই হোক, সেকেন্ড টাইম আপনি দুবাই শহরে আসলেন, যদি আপনি দুবাইয়ের বাইরে হন, আর দুবাই থাকলে তো হইলই। তাহলে একবার দিলেন আপনি টয়েক টেস্ট প্লাস ফাইল জমা দিয়ে গেলেন, দ্বিতীয়বার এসে আপনি ইন্টারভিউ দিলেন। এইবার যেদিন ইন্টারভিউ দিবেন সেদিন সাথে সাথে আপনাকে রেজাল্টটা জানাই দেওয়া যাবে। ওকে, আমি আপনাকে ওখান থেকে চলে যাওয়ার, ওইখানে মানে ইন্টারভিউ শেষ হওয়ার কিছুক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনাকে আমি জানাই দিতে পারবো। যাওয়ার আগেই, মানে ওইখান থেকে আপনি চলে যাওয়ার আগেই রেজাল্ট জানিয়ে দিতে পারবেন যে আপনি পাস করছেন না ফেল করছেন। এবং সেই সময় সাথে করে আপনার অরিজিনাল পাসপোর্টটা নিয়ে আসতে হবে। ওকে, যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্ট কোনো কোম্পানির কাছে থাকে ক্যান্সেলেশনে থাকেন, তাহলে লিগাল ডকুমেন্টস ওইটার উপর যা থাকবে তা দিয়ে দিতে হবে যদি আপনি ইন্টারভিউ পাস করেন। আবার একটা এখানে প্রশ্ন করবেন যে সোহাগ ভাই, যে টয়েক টেস্টের কথা বললেন প্রথম দিন, যদি টয়েক টেস্ট ফেল করি তাহলে কী হবে? টয়েক টেস্ট ফেল করলে আপনি পরের দিন সকালে আবার পরীক্ষা দিতে পারবেন। যেদিন আপনি আসলেন কোনো কারণে যদি ফেল করেন, আবার পরের দিন সকালে পরীক্ষা দিতে পারবেন, আবার 210 টাকা লাগবে। এইভাবে করে যতবার আপনি ফেল করবেন না কেন, প্রত্যেকবার আপনার 210 টাকা করে লাগবে। ওকে, বাট এটা আনলিমিটেড, আপনার কোনো সীমানা নাই, আপনি যতক্ষণ মন চাই ট্রাই করবেন, দিতে পারেন। আপনার যদি মনে হয় যে ভাই আমার কোনো কারণে মিস্টেকের কারণে আমি ফেল করে ফেলছি, আমি বুঝতে পারি নাই, কিন্তু আবার দিলে পাস করবো, তো আপনি আবার দেবেন, সমস্যা নাই। ইন্টারভিউতে যদি আপনি ফেল করেন, সেম অ্যাজ ইন্টারভিউতে যদি আপনি ফেল করেন, তাহলে আবার আপনাকে ইন্টারভিউতে, নেক্সট ইন্টারভিউ হয়তো 15-20 দিন, মাসখানেকের মধ্যে হবে, আবার ইন্টারভিউতে আপনাকে আমি অংশগ্রহণ করাতে পারবো। ঠিক আছে, সো এখানে দ্বিতীয়বার চান্স নেওয়ার সুযোগ আছে, টয়েক টেস্টও আছে, ইন্টারভিউতেও আছে। তো যাই হোক, আমি ধরে নিলাম যে আপনি সব কিছুতেই পাস করছেন, টয়েক টেস্টও পাস করছেন, ইন্টারভিউতে পাস করছেন, 500 টাকা দিয়েও গেছেন আমার কাছে। এবার আমি আপনার জন্য সিআইডির জন্য অ্যাপ্লাই করে দিব। সিআইডি সাধারণত 7 দিন থেকে 15 দিনের মধ্যে চলে আসে ইনশাল্লাহ। সিআইডি চলে আসলে আপনাকে সিআইডি কপি আমি পাঠিয়ে দিব, আপনি সিআইডি চেক করবেন যে আপনার সিআইডি আসছে। সিআইডি মানে তো কি সেটা বুঝতে পারছেন? যদি কেউ না বুঝেন সেটা আমি বুঝাই দিচ্ছি যে সিআইডি মানে পুলিশ ক্লিয়ারেন্স। আপনি এই দেশে যতদিন যাবত আছেন, এখানে আপনার কোনো অকারেন্স আছে কিনা, বা এর আগে আপনি কোথাও কোনো দেশে ছিলেন কিনা, সেখানে কোনো অকারেন্স আছে কিনা, আপনার কোনো মামলা মোকদ্দমা আছে কিনা, আপনার ফাইন টাইন আছে কিনা, হ্যাঁ, এইসব কিছু ওরা চেক করে।
এসব চেক করে যদি কোনো নেগেটিভ কিছু পায় তাহলে আপনাকে ভিসা দিবে না। ওকে, এখন কোনো কারণে যদি আপনার সিআইডি না আসে তাহলে একটা সিআইডি চার্জ কেটে আপনার বাকি টাকা আপনাকে ফেরত দিয়ে দেবো। ওকে, আর যদি আসে তাহলে আপনার বাকি পেমেন্টগুলো আপনি আমাকে সরাসরি এসে করতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে হইলেও আপনি পেমেন্ট যদি দুবাইয়ের বাইরে থাকেন তাহলে পেমেন্ট পাঠিয়ে দিলেন, আপনার জন্য প্রসেসে আমরা ভিসার জন্য অ্যাপ্লাই ঢেলে দেবো, মানে ভিসার জন্য ঢেলে দেবো আর কি। দেন আশা করি 1-1.5 মাস থেকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে ভিসা হয়ে যাবে। ওকে, এখন অনেকের কথা হচ্ছে যে ভাই আমার ভিসার মেয়াদ আছে 1 মাস, বা আমি ক্যান্সেলেশনের মেয়াদ আছে 1 মাস তো বা 2 মাস এরকম, তাহলে সমস্যা হবে কি না? যদি আপনার হাতে 1 মাস সময় থাকে, আপনি যদি ওই 1 মাসের মধ্যে আজকে ধরুন আপনি ইন্টারভিউ পাস করছেন, হ্যাঁ, তাহলে আপনার হাতে এখন 1 মাস আছে, তাহলে আমরা ধরে নিতে পারি যে 15 দিন আপনার সিআইডি আসবে, 15 দিনে ভিসাটা হয়ে যাবে, একটা রিস্ক নেওয়া যায়। কিন্তু যদি এমন হয় যে 15 দিন আছে, 20 দিন আছে, 10 দিন আছে, তাহলে আসলে সম্ভব না। 2 মাস থাকাটা সেফ। আমরা 2 মাসের কথা বলি, যে আপনার কাছে যদি 2 মাস থেকে থাকে, ধরুন আপনার ভিসার মেয়াদ আছে 1 মাস, আর আপনি ক্যান্সেল নিলে আপনার 28 দিনের মেয়াদ পান, সেক্ষেত্রে আরও 1 মাসের মতো, এইভাবে হইলেও হবে। ওকে, যাই হোক, সেটা আপনি আমাকে পার্সোনাল নক দিলে আমি আপনাকে বিস্তারিত বলে দেবো। তাহলে আমরা কী কী হলো, আমি হচ্ছে যে প্রথমে টয়েক টেস্ট দিলাম, তারপরে হচ্ছে যে আমি ইন্টারভিউ দিলাম, তারপরে আমার সিআইডি চলে আসলো, আমি বাকি পেমেন্ট করলাম, আমার ভিসা লেগে গেল। ওকে, ভিসা লাগা যাওয়ার পরে দুবাই ট্যাক্সির যে সিস্টেমটা ভাই, আপনি যদি দুবাই শহর থেকে ভিসা অ্যাপ্লাই করছেন তাহলে আপনি অ্যাকোমোডেশন পাবেন না। ওকে, আপনাকে আপনার নিজের জায়গায় থাকতে হবে। অ্যাকোমোডেশন সিস্টেম বাংলাদেশ থেকে আসলে পাওয়া যায়, দুবাই থেকে যদি কেউ ঢোকে তাহলে অ্যাকোমোডেশন প্লাস খাওয়ার খরচ, এই ফ্যাসিলিটিসগুলো দুবাই ট্যাক্সি দেয় না। ওকে, আপনাকে নিজের থাকতে হবে। তো যার লাইসেন্স আছে তার এই ভিসা হয়ে যাওয়ার পরেও আরও আপনার 2টা পরীক্ষা আছে, একটা ম্যাপ টেস্ট, একটা হচ্ছে ই টেস্ট, এবং মেডিকেল আছে, তারপরে আরও অনেক প্রসিডিউর আছে। এগুলা করতে করতে গাড়ি পেতে আপনার 2, 4, 5, 6 মাসও লাগতে পারে। আপনাকে এটা মেনে নিতে হবে। যদি আপনি মানেন যে ভাই আমার গাড়ি পাইতে একটু সময় লাগবে, 5-6 মাসও লাগতে পারে, আমি ওকে আছি, আমি এগ্রি আছি, তাহলে ওকে আপনি আসেন, আদারওয়াইজ আপনার আসার দরকার নাই। আপনাকে এরকম কোনো কথা আমি দিতে পারবো না যে আপনাকে একেবারে 2 মাসে গাড়ি দিতে পারবো, 3 মাসে গাড়ি দিতে পারবো, এরকম কোনো কথা আমি দিতে পারবো না। কারণ এটা আমার কোম্পানি না, এটা একটা সরকারি কোম্পানি ভাই, এটা ওর মতো করে চলে, ওদের নিয়ম মতো চলে। ও যখন সুবিধা মনে করে তখন আপনাকে পরবর্তী স্টেপে দেয়, না সুবিধা মনে করলে, না প্রয়োজন মনে করলে আপনাকে হোল্ডে রেখে দেয়। ওকে, আর যাদের কাছে লাইসেন্স নাই তারা মোটামুটি 1 বছর ধরে নিতে পারবেন, বহুত ধরে নিতে হবে সময় ভাই, কারণ আপনার লাইসেন্স পাইতে 4-5 মাস সময় লাগবে। ওকে, তো এবার হচ্ছে এটা হচ্ছে সময়ের ব্যাপারটা বুঝলেন, যে যার কাছে লাইসেন্স আছে সে কয়দিনে গাড়ি পাবেন, যার কাছে লাইসেন্স নাই সে কয়দিনে গাড়ি পাবেন। আবার বলতেছি, যার কাছে লাইসেন্স আছে সে গাড়ি পাইতে 4 থেকে 6 মাস, আর যার কাছে গাড়ি নাই সে গাড়ি পাইতে 7-8 মাস থেকে শুরু করে 1 বছরও লেগে যেতে পারে। এটা দুবাই ট্যাক্সির সমস্যা ভাই। যদি আপনার কাছে ভালো লাগে আসেন, না ভালো লাগলে আসার দরকার নেই। এবার কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাই ড্রাইভিং লাইসেন্স যদি টাকা আমাকে দিতে হয় তাহলে আমি নিজের মতো করে স্কুলে ভর্তি হবো ভিসা হওয়ার পরে, এখানে দিতে হবে কেন? আসলে দুবাই ট্যাক্সি আমরা যখন এই নিয়মটা করে 3-4 মাস আগে আমরা ভেবেছিলাম যে ব্যাপারটা এরকমই হবে, যে যেহেতু নিজের টাকা লাইসেন্স করতে হবে, নিজের পছন্দ মতো একটা স্কুলে লাইসেন্স করলেই হবে, কিন্তু ব্যাপারটা এরকম না। দুবাই ট্যাক্সি যে 2টা স্কুলের সাথে কন্ট্যাক্ট করা থাকে, একটা হচ্ছে বেলহাসা আর একটা হচ্ছে যে ইডিআই স্কুল, ওই স্কুলগুলোতে দুবাই ট্যাক্সি তার মতো করে প্যাকেজ করে আপনাদেরকে পাঠায়। আপনারা চাইলেও নিজের মন মতো আলাদা বাইরে স্কুলে ভর্তি হতে পারবেন না, এটা দুবাই ট্যাক্সি অ্যাকসেপ্ট করবে না। এখন দুবাই ট্যাক্সির ইচ্ছা, দুবাই ট্যাক্সির নিয়ম করছে, আপনার যদি ভালো লাগে আপনি আসবেন, না ভালো লাগলে আসার দরকার নাই। বাট এখানে স্বাধীন মতো আপনার মতো করে আপনি স্কুলে ঢুকবেন, আপনার মতো করে আপনি স্কুলে লাইসেন্স নেবেন, এটা সুযোগ নাই। আপনাকে এই পেমেন্ট এখানে করতে হবে, আপনি যদি পেমেন্ট না করেন তাহলে আপনার ভিসা হবে, নাহলে হবে না। পেমেন্টের ব্যাপারে বলি, পেমেন্টের ব্যাপারে আসলে ওপেনলি ভিডিওতে বলাটা সেফটি না, তাই আমি পারলাম না বলতে, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা একটু কষ্ট করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দেবেন, আমি আপনাদেরকে ওইখানে অ্যামাউন্টের ব্যাপারটা বলে দিব। ওকে, এটা সেফটি রিজনের জন্য, সেফটি ইস্যুর জন্য আমি এটা বলতে পারলাম না এখানে, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আমাকে পার্সোনালি নক দিয়ে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে অ্যামাউন্টের ব্যাপারে বিস্তারিত বলে দিব, অথবা আমাকে ফোন দিন, আমি সেখানে বিস্তারিত ব্যাপারটা বলে দিব যে টোটাল অ্যামাউন্টটা কত, যার কাছে লাইসেন্স আছে তার কেমন খরচ, যার কাছে লাইসেন্স নাই তার কেমন খরচ, আমি আপনাদেরকে ফোনে অথবা হোয়াটসঅ্যাপে বলে দেব। ইনশাল্লাহ যদি আপনার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে দুবাই ট্যাক্সি খুলে ফেলছে, ইনশাল্লাহ আপনি আপনার প্রসেস শুরু করেন যেভাবে আমি বললাম, আর আমি তো আছি। আশা করি
আপনারা দুবাই ট্যাক্সির ভিসা পাবেন। যারা এতদিন যাবত অপেক্ষা করতেছেন, আমাকে নক দিচ্ছেন, আপনাদের স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে যেদিন আসবেন টয়েক টেস্ট দিতে, ফাইল জমা দিতে, সেদিন আমাকে নক দিবেন। মনে রাখবেন ইন্টারভিউ ডেট 15 থেকে 20 তারিখ, অক্টোবরের 15 থেকে 20 তারিখ। আর কিন্তু সময় বেশি নাই। যে যেখানে আসেন না কেন, দুবাইয়ের বাইরে, আগামী এই সপ্তাহটার মধ্যে সোমবার থেকে শুরু করে পুরো সপ্তাহ সময় আছে। আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টয়েক টেস্ট দিয়ে আমার কাছে ফাইল জমা করুন। ওকে, আবার বলা যায় না কোন সময় দুবাই ট্যাক্সি এটা বন্ধ করে দেয়। দুবাই ট্যাক্সির তো ডিসিশনের কোনো ঠিক ঠিকানা নাই। সকালে এক ডিসিশন, বিকালে আরেক ডিসিশন। আরেকটা কথা বলি, আমি জানি যে আমার এই ভিডিওটা দেখার পরে অনেকেই একই কমেন্ট করতে থাকবেন, একই মেসেজ দিতে থাকবেন যে ভাই বাংলাদেশে 3 মাস আগে ইন্টারভিউ দিলাম, সেই ইন্টারভিউর কোনো খবর নাই, সেই ভিসার কোনো খবর নাই। আপনি আবার ভিডিও ছাড়ছেন যে দুবাই থেকে লোক নিচ্ছে। হ্যাঁ, মানে ব্যাপারটা কি, আমাদের ভিসা কি হবে না? এই সে অনেক ধরনের অনেক প্রশ্ন আপনার মনের মধ্যে কাজ করবে। এই ব্যাপারে আমি এখন একটু 2 মিনিট কথা বলতে চাই, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ওকে, আপনারা যদি জানেন বা বোঝেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতিটা ছিল, সেই পরিস্থিতির কারণে ভিসা সিস্টেমের উপরে ইফেক্ট করেছে। যখনই একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির হয়, রাজনৈতিক পরিস্থিতি অস্থির তো দূরের কথা, ভালো কথা এখানে সরকারি পতন হয়ে গেছে। এমন একটা সিচুয়েশনে দুবাই কেন, বিশ্বের যে কোনো দেশই ভিসা সব বন্ধ করে দিবে। ওই সমস্যার মধ্যে দিয়ে আমরা গেছি, সেটা তো আপনারা স্বীকার করেন। এরপরে চলে আসলো এই যে সাধারণ ক্ষমার যে প্রোগ্রামটা, এটা সাধারণত 2 বছর পর হওয়ার কথা। গত 5 বছর যাবৎ দুবাই শহরে হয় নাই। ইউএইর অনেক হাজারো লাখো মানুষ, এর মধ্যে আপনার আমার দেশি ভাইরাও আছে যারা খুব প্রবলেমের মধ্যে ছিল, যাদের ভিসার প্রবলেম ছিল, যাদের ফাইন ছিল, তারা এখন একটা সুযোগ পাইছে। তাদের নিয়ে এখন দুবাই সরকার ব্যস্ত আছে। ওকে, এই সেপ্টেম্বর এবং অক্টোবর এই 2 মাস শুধু তাদেরকে নিয়েই ব্যস্ত থাকবে। তাদের এই ফাইনগুলো ক্ষমা করবে, তাদের ভিসাগুলো ঠিক করবে, কোম্পানি টু কোম্পানি চেঞ্জ করবে, অথবা কেউ যদি এগুলারে মাফ করে দেশে যেতে চায় এগুলো করবে। এই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে ভিসা পাওয়ার, মানে দুবাইয়ের বাইরের ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই। ওকে, যদি পাই ভালো, ভাগ্য ভালো থাকলে হইলে হবে, ঠিক আছে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আশা করি বুঝতে পারছি। তো একটু অপেক্ষা করেন, আপনারা ভিসা পাবেন, আপনাদের ভিসাও হয়ে যাবে ইনশাল্লাহ। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ভিসাগুলো পেয়ে যাবেন, বিশ্বাস করি। কেন বলতেছি ভাই, একটু সহজ করে বলি। আপনারা যারা দুবাই শহরে আসেন নাই, যারা দুবাই ট্যাক্সি কোম্পানিটাকে দেখেন নাই, যারা এটা সম্বন্ধে জানেন না, তারা আসলে ধারণাও করতে পারতেছেন না যে এটা কত বড় একটা কোম্পানি। এদের নিজেদের প্রয়োজনেই আমাদেরকে নাই রে ভাই। আমি আরেকটু বুঝাই বলি, যারা আসলে দুবাই শহরে আসেন নাই বা দুবাই ট্যাক্সি কোম্পানিটাকে দেখেন নাই, অ্যাকচুয়াল বিষয়টা জানেন না, তারা আসলে কল্পনা করতে পারতেছেন না যে দুবাই ট্যাক্সি কোম্পানিটা কত বড়। ওকে, এখানে কত হাজার ড্রাইভার, এদের চাহিদা কতটুকু। আমি অনেকবার বলছি, আপনারা হয়তো মাথায় নেন নাই যে যে কোম্পানিতে মানুষ আসে সেই কোম্পানি থেকে মানুষ যায়ও। আমরা মানুষ মারা যায়, মানুষ অসুস্থ হয়, মানুষ কোম্পানি চেঞ্জ করে, মানুষ ইউরোপে যায়। ওকে, খালিও হয় ভাই। খালি হওয়ার কারণে এখানে আবার লোক নিতে হয়। ওকে, আর এই কোম্পানি যদি বাংলাদেশি লোক না নেয়, তাহলে এই কোম্পানির ড্রাইভার সংকটে ভুগবে। বাংলাদেশিদের পজিশন এখন দুবাই ট্যাক্সির কাছে নাম্বার 1। এই কথাটা বিশ্বাস যদি না করেন, আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। ওকে, যারা আপনারা আবেদন করেছেন তাদের ভিসা অবশ্যই হবে, তাদেরকে দুবাই ট্যাক্সি আনবে। ওকে, একটু ধৈর্য রাখেন, একটু সময় দেন, একটু বিশ্বাস ভরসা রাখেন, ভিসা পাবেন ইনশাল্লাহ, ভিসা মিস হবে না। আরেকটা কথা, আমি যখন কোনো ভিসা নিয়ে কোনো আপডেট দিই, কোনো ভিডিও ছাড়ি, তখন কিছু শ্রেণীর লোক আসে যারা আমাকে খুব কম পাই ইদানিং, আলহামদুলিল্লাহ আমার এই কমেন্টগুলো একটু কম, তবুও টুকটাক থাকে, যারা আমাকে দালাল বলে গালাগালি করেন, যারা আমাকে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে ছোট করার চেষ্টা করেন। হ্যাঁ, তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাই, আপনি মানেন আর না মানেন, আপনি চাইলে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন, আমার কমেন্টসগুলো দেখতে পারেন। আমি সোহাগ অন্তত শুধু টাকার জন্য কাজ করি না। আমার মূল উদ্দেশ্য থাকে মানুষকে সেবা করা, ঠিক আছে। আমি যদি আমার একটা সাপোর্টের মাধ্যমে যদি একটা লোকের ভিসা হয়, একটা লোক দুবাই আসতে পারে, তার ফ্যামিলিটা দাঁড়ায়, তার যদি একটা ভালো ইনকামের রাস্তা হয়, সেটা আমার জন্য অনেক বড় পাওয়ার, অনেক বড় অর্জন, ঠিক আছে। আমি আসলে টাকার জন্য কাজ করি না, আমি কাজ করি কিসের জন্য? দোয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি অনেক দোয়া পাই, প্রত্যেকটা মানুষের কাছ থেকে পাই, তার পরিবারের কাছ থেকে পাই, বা তার বাবা মার কাছ থেকে পাই। আমি ওই দোয়াটার জন্য পাগল, আমি টাকার জন্য পাগল না। আপনার যদি কোনো যোগ্যতা থেকে থাকে, আপনার কাছে যদি কোনো সুযোগ থেকে থাকে, আপনি একটা লোক আনেন, আপনি একটা লোকের কাজ দেন, আপনি একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, পারলে সেটা করেন। যে করতেছে তার পিছনে লাগেন না, তার ভিডিওতে ব্যাড কমেন্ট করেন না, 10 জনকে মিথ্যা কথা বললে, 10 জনকে বাজে কথা বললে তার মোটিভেশনটা নষ্ট করেন না। একটা সময় যখন আমি আসছিলাম,
আমার যার মাধ্যমে আসছিলাম আমি তাকেও গালাগালি করছিলাম দালাল টালাল বলে, ঠিক আছে, কিন্তু লাভ হয় নাই বা উচিত হয় না। এখন ফিল করি, এখন যেটা ফিল করি সেটা হচ্ছে ওই ব্যক্তিটা ছিল বলেই আমি আজকে এখানে আসতে পারছি। ওই ব্যক্তিটার কারণে আজকে আমার হাত ধরে 10 জন মানুষের কর্মের ব্যবস্থা হয়। তো একটু অন্যভাবেও দেখেন, যদি আপনি কাউকে উপকার করতে না পারেন তাহলে আপনার এই অধিকার নাই কারো ক্ষতি করার, সেটা আপনার মুখের কথা দিয়ে হোক, একটা ব্যাড কমেন্ট দিয়ে হোক। যারা দুবাই আসতে পারে না বা আসার পরে প্রবলেমে থাকে, যারা ইনভেস্ট করে বা ভিসা নিয়ে প্রবলেম থাকে, যারা ইনকাম করতে পারে না, তাদের যে আসলে পরিবারের যে অবস্থাটা সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি কারো পরিবারকে গিয়ে $1 চালকে এনে দিবেন না, ওকে? আপনি একটা মানুষের জীবন গড়ে দিবেন না, আপনি একটা মানুষকে 1 লাখ টাকাতে সাপোর্ট দিবেন না। যদি আপনি কিছুই করতে না পারেন তাহলে আপনার এই অধিকারটাও নাই তার ইচ্ছা শক্তি, তার চেষ্টা, তার মোটিভেশনটাকে নষ্ট করা। পারলে কাউকে সাপোর্ট দিন, না পারলে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমি যদি দালাল হয়ে থাকি, আলহামদুলিল্লাহ আমি দালাল হয়ে সন্তুষ্ট আছি। আমি এইটা চিন্তা করি সন্তুষ্ট যে আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে 10টা মানুষের কর্মের সংস্থান হয়, 10টা পরিবারের কাছে হয়তো তার সন্তান এখানে আইসা কিছু ইনকাম করে ভালো কিছু ওয়ার্ক করতে পারে, পাঠাইতে পারে। ওইটাই আমার জন্য অনেক বড়। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো একটা জবের আপডেট নিয়ে। আমার কাছে আরও 2টা জবের আমি অফার পেয়েছি দুবাইয়ের ভিতরে, ওইগুলো নিয়ে আমি নতুন ভিডিও দিব ইনশাল্লাহ। তো সেই ভিডিওতে দেখা হচ্ছে আবার। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।